নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর ইউ লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। সকাল সকাল চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি, কিন্তু এখন বাজে 9টা। উঠেছি সেই 5:30টায়। ছোটো ছেলে স্কুলে গেছে 7:30টার গাড়িতে। যেহেতু এখন শীত পড়ে গেছে প্রচুর, তাই 8:15 থেকে ক্লাস। আর এই যে দীপা বৌদি এসছে, তো আমি চিড়েটা ভাজলাম আর বৌদি চাটা করলো, আর দুইজনে মিলে চুমুক দিয়ে চা খেতে খেতে গল্প। এইরা ওই একই, দুজনের একই। কমলা, কমলা কেমন আছো? কমলা এই ট্রেনিং এ কমলার গল্প শুনেছিলা তো? হ্যাঁ, নিজেকে কমলা ভাবছো? নিজে তো কমলাই, লোকের বাড়ি কাজ করো, করে পয়সা নিয়ে স্বামী অসুস্থ স্বামীকে দেখো, তোমার অসুস্থ শাশুড়ির সেবা করো। তাহলে কমলা কে হলো? তুমি কে হলো কমলা? কে কমলা? কে তাহলে? তুমি তো। তাহলে ওখানে যে গল্পটা শোনালো কমলার দুঃখের জীবনের কথা, তা সেই দুঃখের জীবনের কমলাকে মনে করেছিলে যে তুমিও সেই কমলা? কিভাবে ইনকাম করবো, কিভাবে? হ্যাঁ, দুঃখের সীমা নেই। এই এখন দুধ চা খাচ্ছি চিড়ে ভাজা দিয়ে। হ্যাঁ, চা করলো বৌদি, আমি চিড়ে ভাজলাম। বৌদি চিড়ে সর্ষের তেলের মধ্যে চিড়ে ফেলে দিয়েছে। গ্যাস হবে খুনি বলো? এক গ্লাস জল খেয়ে আসি, দাঁড়াও। সকালবেলা গুড় আর মা ভুলে গেছি, আজকে খেতে ভুলে গেছি। বৌদি বাড়ি গিয়ে কি রান্না করবো আজকে? পালং শাক আছে, রাখবো আর ভাত। তাই পালং শাক আর ভাত করবা? আর আর কেটা তেলা মাছ দিয়েছে, তেলা মাছের ঝাল করবো ভাবছি। বেগুন থাকবে, বেগুন টেগুন নাই। দেখেছো আমার বাড়িতেও একটা কমলা আছে। এই যে আমার দুঃখে সংসারে খুব কষ্ট, সংসারে। হ্যাঁ, স্বামী অপারক, শাশুড়ি বিছনা শয্যাশায়ী। আগেও বলেছি, আমি চাইতাম যে কেউ যদি একটু হেল্প করতে পারতো ওনাকে। আমরা যতদূর পারি ততটা তো করি, তাই তো? না না, ওরা করে, অনেক করে আমার দিনে। কিন্তু কেউ যদি একটু করতো। অনেকে দেখি ফেসবুকে একজনের বাড়ি গিয়ে, একটা দাদা আছে, নামটা ঠিক আমার মনে নেই, গিয়ে তাদের সাহায্য করছে সেই পরিবারে। তো সেরকম আমি ওখানে মেসেজও করেছিলাম যে একজন আছে, একটু যদি তাকে হেল্প করা হয়। তো সত্যি কথা বলতে সে কোনো উত্তর পাইনি। যাই হোক, ওনাদের হয়তো যোগাযোগের অন্য কোনো রাস্তা আছে, তো আমি তো সেটা জানি না। তো এই সত্যি আমি এই কমলাকে দেখি আর আমিও ভাবি, খারাপ লাগে, কষ্ট লাগে। তো চলো বৌদি চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেল তো। হ্যাঁ, চাটা খেয়ে নাও। মুখটা খোলা খোলা লাগছে না? হ্যাঁ, মুখটা খোলা ঠান্ডায়। ঠান্ডা লেগে বলছি না। তো চলো চা খেয়ে তোমাদের সাথে আবার জয়েন করছি। আজকে সারাদিন কি কি করি সব কিছু তোমাদের সামনে পেশ করছি। যেহেতু গতকাল তোমাদের দাদা অফিসে গেছে, আজকে বিকালে বাড়ি আসবে, তো কিছু রান্না করে রাখলাম। কারণ প্রতিদিন ভোর 6টার মধ্যে বেরিয়ে যায়, তখন হয়তো ভালো মন্দ খুব একটা না করতে পারলে দুপদ করে দিই। তো যেদিন বাড়ি আসে সেদিন একটু ভালো মন্দ করে রাখি। রান্নাঘরে এসে দেখলাম কি ভয়ঙ্কর অবস্থা। পালং শাক আনতে বলেছিলাম কিছুদিন আগে ঝগড়া করে, যে পালং শাকে এত ভিটামিন থাকে, তুমি কেন আনো না? তো দেখো এই পাতার মধ্যে যে তুতে কালারের রঙটা দেখা যাচ্ছিল, ওটা কিন্তু সার। আর প্রত্যেকটা পাতায় যেন না সেই সারগুলো রয়েছে। আমার তো দেখে এমন মনে হচ্ছে যেন এটাকে খেতেই ইচ্ছা করছে না, কিন্তু সব কিছুতেই তো সার দিচ্ছে। প্রতিনিয়ত কিন্তু আমরা বিষ খাচ্ছি। তাই আর দেরি না করে বড় একটা গামলার মধ্যেই পালং শাকগুলোকে ভালো করে কয়েকবার ঠান্ডা জলে ধুলাম। তারপরে কিন্তু আমি এর মধ্যে গরম জল দিয়েও দুবার ধুলাম, কারণ গরম জলটা দিলে মনটা একটু ঠিক হবে যে না পরিষ্কার হয়েছে। তাই গরম জলে দিতে গেলে পালং শাকটা তো একটু নরম হয়ে যাবেই, যেহেতু খুব নরম শাকটা, তো তবুও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এর জন্যই বলে যে সবজিগুলো আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা উচিত, তো এটাই সেই কারণ। তো যাই হোক, এই পাতাগুলো ভিজিয়ে দিয়ে ভালো করে ধুয়ে আমি তুলে নিয়েছি। এ তো সেদ্ধর মতোই হয়ে গেছে, কিন্তু তবুও
খাওয়া ভালো এইভাবেই। আর পালং শাক আমি কখনোই কুচাই না, জানো তো, ওইভাবে বড় বড় আস্তই রেখে দিই, খেতে খুব ভালো লাগে। আর ওর মধ্যে আমি শীতকালীন সব রকম সবজি দিই, বেগুন, আলু, বড়ি তো দেবই মাস্ট, তার সাথে গাজর, বিনস, মানে ভীষণ ভালো লাগে, সিম আস্তে আস্তে দেবো, দারুণ লাগে খেতে। তোমরা একবার করে দেখো। অনেকে কুচায়, অনেকে বড়ও খায়, কিন্তু বড়টা রাখলে বেশি ভালো হয়। তাই ওই গাজর আর আলু ওগুলোকে আগে আমি ভেজে নিয়েছি, মানে ভাজা বসিয়ে দিয়ে আমি ডিম নিতে চলে আসলাম। বৌদি বলল বৌদি আজকে শুধু পালং শাকই করবে, তাই জন্য আমি ভাবলাম ওর দুটো ডিম দিয়ে দিই, কিন্তু ও বলল ডিম দিতে হবে না, তুমি আমাকে রান্না করে দাও। তো যাই হোক, তোমাদের দাদাকে ফোন করলাম আমি যে কি করব, ডিমের কষা করব, তা বললো না অমলেট করে ঝোল করো, ও খুব ভালো খায়। তার জন্য জিরেটা ভেজে নিলাম, আর এটা বেশি ভাজলাম, গুঁড়ো করে রেখে দেবো। তারপরে ওই ডিমের অমলেট করে ঝোলটা করলাম। আর বৌদিকে বললাম, বৌদি তো কাজের থেকে চলে যাবে, তো বললাম এখানে এক বাড়ির থেকে খাবার নিয়ে ডেলিভারি করে ওই বদর ব্যাংকে, বললাম যে এখানে আসবে যখন নিয়ে যাবে। তো এই দেখো পালং শাক রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর খেতে তো ভীষণ সুস্বাদু। এরকমভাবে সবজি খাওয়া কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো, খেলে তোমরা বুঝতে পারবে। তারপরে এই যে অমলেট করে ঝোলটা করলাম, আর বৌদির জন্য সব কিছু গুছিয়ে রেখে দিলাম, আর আমাদের রাতের আর দুপুরের করে রেখে দিয়েছি। তারপর তোমাদের দাদা বাড়ি আসার পরে আমি একটা মেসেজ পেলাম স্কুলে, যে কালকে মানে পরশু দিন, আগামী পরশু দিন ওর স্কুলে কম্পিটিশান। তো ছেলেও ইতিমধ্যে 12:30 একটা বেজে গেছে, ও বাড়ি চলে এসেছে। এদিকে বৌদি আসবে, তাকে গুছিয়ে দিতে হবে। তারপরে এই জামা কাপড়গুলো আমি একটু রোদ্রে দিয়ে দিলাম, কারণ একটু গায়ে গরম গরম পড়লে ওরও একটু ভালো লাগবে, স্নান করে উঠে প্রচণ্ড শীত করে। তাই এগুলো আমি আসার একটু আগে বা আসার পরেই একটু বারান্দায় প্রচুর রোদ পড়ে। আর এই দেখো কমলা লেবুর খোসাগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। ও বৌদি, আমি ভেবেছি তুমি চলে গেছো। কোথায় চলে গেছি? কাম করলাম, ঠাকুরের দেখে চলে এসেছি। বৌদির ব্যাংকে যাওয়ার তাড়াহুড়ো ছিল, তো আমি তাড়াতাড়ি করে ওই জন্যই গুছিয়ে রেখেছিলাম, যে ও আসলে তো 2 মিনিটও দাঁড়াবে না। তো ওকে যেটুকু পেরেছি গুছিয়ে দিয়ে দিয়েছি। খেতে খেতে যাও, এই যে দেখো। আজকে ছেলেকে বেশি করে পালং শাক দিয়েই খাওয়াবো, কারণ ওটা তো ভীষণ ভিটামিন, ও তো খেতে চায় না, ওই জন্য ওকে একা খেতে দিইনি, আমি নিজেই খাইয়ে দেবো ওকে। তারপর সন্ধ্যেবেলায় তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এইভাবে ঢেকে ঢুকে নিয়েছি, কারণ ঠান্ডা, আর যাবো হচ্ছে হাবড়া। আর কেন যাচ্ছি, কি করানো যাচ্ছি, খুব দরকার ছাড়া কিন্তু এই ঠান্ডায় কেউ বেরোবে না। আমার তো একেবারেই ইচ্ছা করে না বেরোতে। বাণীপুর মেলায় তো যার জন্য 7 দিনের মধ্যে লাস্টে ভাঙা মেলায় গেছি, তাও তো ওই পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এইভাবে ঢেকে বেরোবো, প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা। হাবড়ায় যখন নেমেছি, তখন হাবড়ায় কিন্তু ঘড়িটা দেখলাম পুরো 7:30-8টা বেজে গেছে অলরেডি। একদম রাস্তা ফাঁকা ছিল প্রচণ্ড ঠান্ডা বলে। তো এই দোকানে এসে আমি পলিমার ক্লে খুঁজে পেলাম না, ছেলের স্কুলে কম্পিটিশান, তাই জন্যই আমি হাবড়ায় এসেছিলাম। কিন্তু অনেক দোকান ঘোরার পর আমি পলিমার ক্লে খুঁজে পেলাম। তারপরে ছেলে বায়না করছে রাজনন্দিনীতে যাব। রাজনন্দিনীতে একবার ও স্টিম মোমো খেয়েছিল, কিন্তু স্টিম মোমোটা ছিল না। তো আমিও কিন্তু আমার ছেলের সাথে বাচ্চা হয়ে গেলাম। আমি আমার কর্তাকে বললাম আমাকে একটা ডিজার্ট খাওয়াবে, বললো ঠিক আছে খেও। তারপরে তো বসেই গেলাম খেতে। বিরিয়ানিটা আসলো, 2টো বিরিয়ানি নিয়েছিলাম, 2টো বিরিয়ানি নিয়ে আমরা 3 জনে ভাগ করে খেয়েছি। আর রাত্রিরে তো যা রান্না ছিল সেই থেকে যাবে, তো সেটা কিন্তু কালকে তোমাদের ভোরবেলায় দাদাভাইকে আমি গরম করে দিয়ে দেবো। তাহলে আর ভোরবেলা আমাকে আর রান্না করতে হবে না, শুধু ভাতটা রান্না করব। রাজনন্দিনের 2 প্লেট বিরিয়ানিও কিন্তু আমরা খেতে পারছিলাম না, মানে এত কষ্ট হচ্ছিল। অল্প একটুই খেয়েছি, তাই দেখো আর মানে পেটে ঢুকছেই না এরকম মনে হচ্ছে। তো তারপরে তোমাদের দাদাকে সাধলাম, কিন্তু খেলো না। আর তারপরে অবশেষে আমার বাচ্চা সুলভ মন যেটা খেতে চেয়েছে, এই ডেজার্টটা আমার ভীষণ প্রিয়। তো যাই হোক খেয়ে নিলাম। আর এটা রাজনন্দিনীতে সত্যি এত দারুণ বানায়, কি বলবো, ভীষণই ভালো লাগে খেতে। আর আমার আসলেই যেন মনে হয় কিছু খাই আর না খাই, এটা একটু খাই। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে গেলাম। তো আজকের ব্লগটা আর বেশি দূর টানবো না। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো, আমার পরিবারের সাথে যুক্ত থেকো। তো আজকের মতো
গুড নাইট।